has a wavelength of 486 nanometer. দেখো এই যে ল্যাবরেটরি সোর্স যেটা এটা হচ্ছে রেফারেন্স ওয়েভলেন্থ সব সময় এটা বড় না ছোট এটা আমরা আইডেন্টিফাই করতে যাব না আমরা সব সময় খেয়াল রাখবো যে আমাদের রেফারেন্স ওয়েভলেন্থ যখন থাকবে আমাদের ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে চেঞ্জ ইন ওয়েভলেন্থ মাইনাস করতে হবে বড়টা থেকে ছোটটা মাইনাস সব সময় কখনো এরকম আমি তোমাদেরকে শেখাচ্ছি না যে রেফারেন্স ওয়েভলেন্থ সব সময় সাবট্রাক্ট করতে হবে গ্যালাক্সির ওয়েভলেন্থ থেকে এরকম না বিভিন্ন রকমের ডেটা দেওয়া থাকতে পারে এমন ডেটা দেওয়া থাকতে পারে যে ল্যাবরেটরি ওয়েভলেন্থ হচ্ছে বড় আর রেফারেন্স ওয়েভলেন্থ হচ্ছে বড় আর ওইদিকে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ছোট এমন হতে পারে তো সন্ধ্যার পরে দিয়া আর 1 MB তো বেশি 2.20 জিবি এটা 2.19 জিবির মধ্যে আটকে আছে বহুতক্ষণ সো আমরা উপরে যেটা করব সেটা হচ্ছে চেঞ্জ ইন ওয়েভলেন্থ আমরা উপরে রাখবো উপরে থাকবে চেঞ্জ ইন ওয়েভলেন্থ আর নিচে থাকবে হচ্ছে সব সময় এই রেফারেন্সড ওয়েভলেন্থ এখানে রেফারেন্সড ওয়েভলেন্থটা হচ্ছে 486 ন্যানোমিটার এবং এটা হচ্ছে সেই গ্যালাক্সির ওয়েভলেন্থ ডিস্টেন্ট গ্যালাক্সি যেখান থেকে এই লাইট আমরা রিসিভ করছি এটা অনেক দূরে অবস্থান করা একটি গ্যালাক্সি এর জন্য এটাকে বলা হয় ডিস্টেন্ট গ্যালাক্সি এটা ভেলোসিটি আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড একটা নিয়ে নিই পিয়াসে আমারটাকে দেখবো না আমারটা যদি ভালো মতন চলে তাহলে পিয়াসও দিব কইছে অ্যান্ড্রয়েড 10 এ যাবো কিন্তু এমআই ওয়েভ 12 এ থাকবো হ্যাঁ মানে আমার ফোনটা যেরকম আছিল শুরুতে ওইরকমই থাকবে একবারে 12.0.1 এ প্রথম এটাই একদম ফার্স্ট প্রথম ভার্সনটাতে যাবো তো এখান থেকে আমরা ডেল্টা নিব তোরে কইতাম তোরটা ঠিক করে দিবি del lambda divided by এফবিতে সমস্যা অনেকের হইতাছে আমার বাসায় এক দাদা আছে না দীপ্তদা উনি রিয়েলমি ফোন চালায় ওনারও মেসেঞ্জারের মধ্যে মানে মেসেঞ্জারটা সেম 2 দিনের লাগা সাসপেন্ড হয়ে গেছে ব্লক করে দিয়েছে মেসেঞ্জারে lambda divided by lambda equals to হচ্ছে v by c উপরেরটা হচ্ছে সাবট্রাকশন হবে 507 minus 486 আর না স্বামী কোম্পানি না আমার দাদার কি করলাম আমার দাদা রিয়েলমি চালায় তো দাদার মোবাইলের মধ্যে তোর ওই দিন কি জানি হলো মেসেঞ্জারে দাদা এসে যে মেসেঞ্জারে করে সেন্ড করতে তো মেসেঞ্জ আমার কাছে আয়া দেখ তো কি হইছে নিতে হবে 486 এটাকে আমরা যে কনভার্ট করলাম না কেন কনভার্ট করলে দুইটাই তো ন্যানোমিটার এইজন্য কনভার্ট করা দরকার পড়ছে না ক্যান্সেল হয়ে যাবে সো এখানে উপরে থাকবে হচ্ছে ভেলোসিটি এবং নিচে থাকবে হচ্ছে লাইটের স্পিড ট্র্যাডিশনালি মাল্টিপ্লাই 10 to the power 8 meter per second এবং এখান থেকে আমরা v এর ভ্যালু পেয়ে যাব সো v equals to যে মাইনাস সাবট্রাকশন ভ্যালুটা মাল্টিপ্লাই 10 to the power 8 divided by হচ্ছে 486 so 507 minus হচ্ছে 486 এটা হচ্ছে 21 multiply 3 multiply 10 to the power 8 divided by 486 এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ভ্যালু চলে আসবে it comes approximately 1.30 multiply 10 to the power 7 meter per second এডিট তো করলাম ব্যাকআপ করে নিস দেয়া মানে জিনিসপত্র নিয়ে নিস ব্যাকআপ করে নিস আমি আমারটা যদি ব্যাকআপ করি আমার লেভেলস এর ফর্মুলা থেকে দেয়া ম্যাথ এটা অর্ডার দিছি আর কি মেমরি কার্ডটা কিনোনের পরে মেমরি কার্ডে সব কিছু লইলাম আমরা সলভ করলাম কোশ্চেন নাম্বার 11 পুরো কোশ্চেন নাম্বার 11 ই হচ্ছে 3 মার্কস 250 টাকা টোটাল তো যাব কোশ্চেন নাম্বার 12 এ দারাজ থেকে আমি অর্ডার দিছি 32 জিবি 250 টাকা টোটালে পরে ইয়াসহ মানে ডেলিভারি 400 280 টাকা 90 টাকার কাছে আছে
280-90 এর কাছাকাছি টোটাল। কোশ্চেন নাম্বার 12 ভালো করে পড়ো, রিড কোশ্চেন নাম্বার 12। এই জায়গায় দাম বেশি, ওইদিকে অপশনটা পাইতাছিলাম না, কেমনে আনতে এদিকে দিয়ে দিছি 30 টাকা দিছি। তো নরমালি যদি দোকান থেকে কিনস তুই 32 জিবি, তাহলে 32 জিবির দাম হলো 500-600 টাকার কাছাকাছি। আরে কমেন্ট পড়ে লইছি তো সব, কমেন্ট রেটিং টেটিং, এরপর কমেন্টের মধ্যে পিকচার টিকচার সব তো দেয় না, তো এটি সব পড়ে লইছি, সব ভালো রিভিউজ পাইলাম। হ্যাঁ, মেমোরি কার্ডের, স্যামসাং এর মেমোরি কার্ড 32 জিবি, মানে ক্লাস মানে কি বুঝলাম না। আরে কমেন্ট টমেন্ট তো সব পড়ে লইছি, আমি কি ওটাই কিনছি। আরে কমেন্ট প্লাস ছবিও তো দেয়া কমেন্টের মধ্যে, এরপর সবটি রিভিউজের মধ্যে তো সব রিভিউজ অনেকজন কিনছে, 50 না 60 জন জানি কিনছে সবটির মধ্যে, মানে সবাই রিভিউজ 5 স্টার দিছে, বুঝছো? সবাই রিভিউজ 5 স্টার। কি বলেছে কোশ্চেনটা? while underwater a diver releases an air bubble of volume দেয়া আছে একটা, the point of release the pressure is this, underwater এটা, হ্যাঁ, ভলিউম দেয়া আছে, প্রেসার দেয়া আছে, সো ভলিউম এটাকে ইন্ডিকেট করো, এটা হচ্ছে ফর এক্সাম্পল V1, আন্ডারলাইন করো V1, এবং এটা প্রেসার হচ্ছে এটা P1, and the temperature of the sea is 5 degrees Celsius, এটাকে নাম দেই T1, এখন দুইটা টেম্পারেচার দেয়া আছে। Bubbles rises to the surface where the temperature of the sea হচ্ছে T2. As the bubble rises, the mass of air bubble remains constant. দেখো mass constant থাকছে, mass constant, এভাবে আন্ডারলাইন করো। Calculate the volume of the bubble as it reaches the surface of the sea. Assume air behaves as an ideal gas. তাহলে একটা ভলিউম দেয়া আছে, একটা টেম্পারেচার দেয়া আছে, দুইটা টেম্পারেচার দেয়া আছে, পানির নিচে প্রেসার দেয়া আছে, এটা উপরে উঠে আসে বাবলসটা as it reaches the surface area, তখন ক্যালকুলেট দ্য ভলিউম, তাহলে এই ভলিউমটা হচ্ছে V2, এটা বের করতে বলেছে। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমরা পড়েছি। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি? আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হচ্ছে P1 V1 PV, actually PV equals to N K T, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। এখানে P is pressure, V is volume, K is Boltzmann constant, temperature T is temperature in Kelvin, এখানে n টা ক্যাপিটাল, n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, এই যদি হয় অবস্থা, তাহলে দেখো যে আমাদের এখানে পিভি আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, এবং এটা হচ্ছে পেজ নাম্বার 126 থেকে নিয়েছি। প্রেসার এবং ভলিউম চেঞ্জ হয়, আমরা এখানে চেঞ্জ করে দেই, এটা হচ্ছে P1, একটা হচ্ছে V1, যেটা আমার এখানে আছে N, এবং একটা হচ্ছে P1। N এবং K হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ ম্যাস চেঞ্জ হয় না, গ্যাসের ভিতরের যে অ্যামাউন্ট সেটা চেঞ্জ হয় না, তো নাম্বার অফ মলিকিউলস একই রকম থাকবে। বোল্টজম্যান কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, K তো কনস্ট্যান্টই, নাম্বার অফ মলিকিউলস বাড়েও না কমেও না, এটা সবার কাছে ক্লিয়ার তো? কারণ বাবলস এর নিচে যে এয়ার, এটা সি এর নিচে থাকা অবস্থায়, পানির নিচে থাকা অবস্থায় যেরকম থাকে, এটা ভিতরে যে মলিকিউলস উপরে উঠে আসে, এটা ভিতরে মলিকিউলস একই রকম থাকছে, সো নাম্বার অফ মলিকিউলস চেঞ্জ হয় না, এজন্য এন কে হচ্ছে কনস্ট্যান্ট। P2 যখন পানির উপরে উঠে আসে, P2 ইকুয়ালস টু ওই এন এটাই থাকবে, কে থাকবে, P2 হবে।
P1 V1 উপরের ইকুয়েশনটা দেখো, একদম প্রথম দিকের ইকুয়েশনটা দেখো, লিখতে পারি না? উপরের ইকুয়েশন লিখে T1 টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এটা থাকে না P1 V1 বাই T1 ইকুয়ালস টু n কে থাকে। তাহলে নিচের ইকুয়েশনটা কি থাকে? নিচেরটা হয় P2 V2 ডিভাইডেড বাই ইকুয়ালস টু nk ডিভাইডেড বাই T2। এই লাইনটা বুঝতে পারলা কিনা তোমরা? লেখা যায়, তাহলে দুইটাই হচ্ছে nk এর ইকুয়াল, তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, এই দুইটা হচ্ছে ইকুয়াল। তাহলে এই দুইটা হচ্ছে ইকুয়াল, এটা আমরা লিখতে পারি P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2 লেখা যায়। এবার আমরা ভ্যালু বসাই, T কে আমরা টেম্পারেচার গুলিকে আমরা কনভার্ট করে নিব, যেমন কেলভিন স্কেলে T1 ইকুয়ালস টু হচ্ছে এখানে দেখো 5 ডিগ্রি, সো 273 প্লাস 5 ইকুয়ালস টু 78 কেলভিন, আর T2 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 273 প্লাস 20 ইকুয়ালস টু 293 কেলভিন। তাহলে আমরা যদি ভ্যালু বসাই তাহলে আমাদের কি আসে? P1 হচ্ছে দেখো, P1 হচ্ছে 8.55 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 5 মাল্টিপ্লাই V1 হচ্ছে 6.50 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -8 T1 হচ্ছে 278 এবং T2 হচ্ছে 293। এখানে P2 আমরা পাবো, P2 আমাদেরকে দেয়া আছে দেখো, অ্যাটমসফেরিক প্রেসার 1.02 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 5 প্যাসকেল এবং V2 আমাদেরকে বের করতে বলেছে। এবার সিম্পলিফিকেশন করো এন্ড V2 বের করো, দেখো V2 comes approximately 5.74 multiply 10 to the power -7 মিটার কিউব। So this is the answer. 5.74 multiply 10 to the power -7 মিটার কিউব। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। অনেক বড় করে করেছি, 3 মার্কের জন্য যথেষ্ট বড়, এক্সামিনার বেশি খুশি হবে, কিন্তু বেশি খুশি হইলেও তার মার্ক দেওয়ার সুযোগ নাই 3 এর বেশি। 3 এর জন্য একটু বড় করে ডিটেইল করে করেছি, তোমরা একটু চাইলে শর্ট করে করতে পারো। শর্ট করে বলতে T1 T2 কেলভিনে কনভার্ট করেছি, না দেখালেও চলবে। ওই যে আমি তোমাদেরকে দেখাই কোন লাইনগুলি লিখলেই চলবে। এতটুকু লিখলেই চলবে, বুঝেছ? এতটুকু লিখলেই মার্ক পেয়ে যাবা। জাবির এত লেট কেন?
কোশ্চেন দেখো, explain why the actual volume of the bubble as it reaches the surface would be less than the volume calculated. কি বলেছে? Why the actual volume of the bubble as it reaches the surface would be less. তার মানে হচ্ছে এই যে ভলিউম would be less, বেশি হওয়ার কথা ছিল। তার মানে হচ্ছে যতটুকু টেম্পারেচার এখানে দেওয়া হয়েছে সারফেসে 20 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার লেস, তার চেয়ে কম আছে। বোঝাই যাচ্ছে যে ভলিউমটা কম পেয়েছে, মানে যতটুকু পাওয়ার কথা ছিল এতটুকু পায়নি, কারণ টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা ছিল, নিশ্চয়ই টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস নাই। কাজেই এটা যতটা এক্সপ্যান্ড হওয়ার কথা ছিল ততটা এক্সপ্যান্ড হয় নাই। আবার আরেকটা হতে পারে যে বাবলটা তোমার দ্রুত উপরে উঠে এসেছে, এটা ইট মুভড কুইকলি টু দ্য সারফেস এন্ড দ্য টেম্পারেচার it has not still received 20 ডিগ্রি সেলসিয়াস। এটার ভিতরে টেম্পারেচার আছে ওই যে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়তো বড় জোর 7 8 9 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এটা তো দ্রুত উপরে উঠে এসেছে। আর যখন ভলিউমটা ক্যালকুলেট করা হয়েছে তখনও এটা 20 ডিগ্রি সেলসিয়াস পুরোপুরি এটার হয়ে ওঠে নাই। কোশ্চেনটা বুঝো, দেখো it would happen that the temperature of the sea surface is less than 20 degrees Celsius. আরেকটা কি হচ্ছে, the bubble it could also happen that the bubble raise faster and still has not received. রিসিভ লিখতে পারো, এটা এখনো হয় নাই, হ্যাজ নট বিকাম লিখতে পারো, হ্যাজ নট রিসিভড দ্য টেম্পারেচার অফ সি সারফেস। দ্রুত উঠে চলে আসছে, এখনো যে টেম্পারেচার এটা রিসিভ করার কথা ছিল সে টেম্পারেচারে এটা এখনো উঠে আসেনি। যত টেম্পারেচার বাড়বে সি সারফেসের কাছাকাছি আসবে তত এটার ভলিউম বাড়বে, কিন্তু খুব দ্রুত চলে আসছে। এই দুইটা কারণ হতে পারে, যে অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য বাবল as it reaches the surface is less than the volume calculated, so এটা হতে পারে। স্যার বলো। স্যার ডেনসিটি কিছু লেখা যায়? ডেনসিটি যখন তোমার এখানে ম্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, ম্যাস তো কনস্ট্যান্ট থাকছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, তখন ডেনসিটি ভিতরে ডেনসিটি তোমার বাড়বে বা কমবে। এখন ডেনসিটি দিয়ে কেন লেখা যায় না? ডেনসিটি দিয়ে লেখা যায় না এই কারণে যে এটা তো একটা বাবলস, এটা তো ওইভাবে কোনো ম্যাটেরিয়ালস না, কোনো ম্যাটেরিয়ালস এর ডেনসিটি কিন্তু এভাবে আপ ডাউন করে না। এটা ডেনসিটি আপ ডাউন করে কারণ এটা ভলিউম এক্সপ্যান্ড হয় অথবা তোমার কন্ট্রাকশন হয়। সো ওই অর্থে ডেনসিটি দিয়ে লেখা যায় না। যে ডেনসিটি দিয়ে তুমি কি লিখতে যাচ্ছ, যে এটার ভলিউম এটা যতটুকু এক্সপ্যান্ড হওয়ার কথা ছিল ততটুকু এক্সপ্যান্ড হয় নাই, কাজেই যতটুকু ভলিউম বেড়ে যাওয়ার কথা ছিল ততটুকু ভলিউম বাড়ে নাই। তো যদি ভলিউম বাড়তো ডেনসিটি কমতো, সো ডেনসিটি ততটা কমে না, ডেনসিটি বেশি আছে। ডেনসিটিটা কিসের বেশি? তো ডেনসিটি রিলেটেড কোশ্চেন অ্যাকচুয়ালি না এটা। ডেনসিটি তোমার আসলে সাবস্টেন্সের পিউরিটিকে ইন্ডিকেট করে, পিউরিটি বা অ্যামাউন্টকে ইন্ডিকেট করে। ডেনসিটি বেশি মানে হচ্ছে ডেন্সার, ঘন, অ্যামাউন্ট বেশি। ডেনসিটি হালকা মানে হচ্ছে অ্যামাউন্ট কম, লেস ডেন্সার। এখানে ঠিক ডেনসিটি না, যেখানে এক্সপ্যান্ড হয় টেম্পারেচারের কারণে, এটা টেম্পারেচারটা পায় নাই এজন্য এটা এক্সপ্যান্ড হতে পারে নাই। টেম্পারেচার একটা হতে পারে
যে সারফেস টেম্পারেচারটা যেটা 20°C এখানে বলা হয়েছে সেটা আসলে কম ছিল, এটা বাবলসের দোষ না। আরেকটা হচ্ছে বাবলসের দোষ, যে সে দ্রুত উঠে এসেছে, সে উঠে এসে 20°C মধ্যে ঠাস করে পড়েছে, তখন তার টেম্পারেচার 20°C পৌঁছায় নাই। 20°C পৌঁছালে তার যে ভলিউম হবে, তার ভিতরে যদি 10°C থেকে থাকে তখন তার ভলিউম অবশ্যই কম হবে, এটাকে আমরা ইন্ডিকেট করেছি। সো এই দুটো পয়েন্ট। যারা পরে জয়েন করেছে তাদের একটু এক ঝলক দেখাই নি। এটা হচ্ছে আমাদের আজকের 11 নম্বর কোশ্চেন, একটা স্ক্রিনশট নাও। তারপরে 12 এর এটা ডিটেইল করেছি, অনেক ভেঙে চুরে বিস্তারিত আলোচনা করেছি 12 এর এটা কিভাবে, এই যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2 আসছে। এই কোশ্চেনটা না তোমাদের বইতে করে দেওয়া নাই, এই যে এটা সলভ করে দেওয়া নাই, যেটা কিভাবে আসে এটা আমি ডিটেইল আলোচনা করেছি আজকে, যেটা কিভাবে আসে এই কোশ্চেনটা এখানে করেও দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 126 থেকে নিয়েছি। এবং এখানে আরেকটু রিভিশন ওয়ার্ক করিয়ে দিয়েছি। পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, টি হচ্ছে টেম্পারেচার। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাসের কিছু প্রপার্টিস আছে, তোমরা এটা কপি করতে থাকো, আমি একটু ডিসকাস করি। যারা ফ্রি আছো তারা একটু শুনে নাও। আইডিয়াল গ্যাসের প্রপার্টিস গুলি টেক্সট বুকটা ওপেন করে দেখবা, যে লেখা আছে যে মলিকিউলস গুলির সাইজ হবে নেগলিজিবল, মলিকিউলস গুলি হবে আইডেন্টিক্যাল, একটা আরেকটার সমান হবে। অনেকগুলি মলিকিউলস, কোটি কোটি মলিকিউল, সবগুলি তোমার সমান হবে, আইডেন্টিক্যাল সাইজ হবে। মলিকিউলস কলিশন ছাড়া একজন আরেকজনকে কোনো ফোর্স দিবে না, এবং যথেষ্ট পরিমাণে মলিকিউলস থাকবে আমরা যদি কোনো ডেটা বের করতে চাই, এবং মলিকিউলস গুলো সবসময় র্যান্ডম মুভমেন্টে থাকবে। এগুলো হচ্ছে কিছু জেনারেল প্রপার্টিস আইডিয়াল গ্যাসের। এবং আইডিয়াল গ্যাসের যে ল গুলি আমরা দেখেছি, আইডিয়াল গ্যাসের 3টা ল আমরা পড়েছি, তোমাদের মনে আছে কিনা? একটা পড়েছিলাম যে পি প্রপোর্শনাল টু 1/v যখন ম্যাস এবং টি কনস্ট্যান্ট থাকে, এটা বয়েলসের ল। হ্যাঁ, পি প্রপোর্শনাল টু 1/v মানে কি, প্রেসার গ্যাসের দ্বারা যে exerted pressure exerted by the gas is inversely proportional to the volume it occupies. Inversely proportional, P proportional to 1/v, mass এবং টেম্পারেচার কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে দেখেছি চার্লসের ল, V proportional to T, ভলিউম proportional to টেম্পারেচার, যখন mass এবং প্রেসার কনস্ট্যান্ট থাকে। আর প্রেসারের ল যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রেসার proportional to temperature, যখন ম্যাস এবং ভলিউম কনস্ট্যান্ট থাকে। এই 3টা ইকুয়েশন গ্যাসের, এগুলোকে কম্বাইন করে এই যে এই ফর্মুলাটা পাওয়া যায়, PV NKT। NKT এটার আবার একটা মডিফিকেশন আছে, মনে আছে কিনা তোমাদের? এটার মডিফিকেশনটা হচ্ছে যে NK, N হচ্ছে নাম্বার অফ মলিকিউলস অফ দি গ্যাস, আর কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এই দুটোকে রিপ্লেস করে লেখা যায় PV ইকুয়ালস টু nRT। n হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস, আর R হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট 8.31 জুল পার কেজি পার মোল। তারপরে এটার উপরে ফর্মুলাও আছে যে 1 মোল অফ এনি গ্যাস, 1 মোল যখন হবে n ইকুয়ালস টু 1, PV ইকুয়ালস টু RT। সো এই জাতীয় ম্যাথও আমরা দেখেছি। এবং এছাড়াও সামনের দিকে আরো ইকুয়েশন আছে, এভারেজ মলিকুলার কাইনেটিক এনার্জি, এটা দিয়েও মাঝে মাঝে কোশ্চেন থাকে, আজকে হয়তো নাই, অন্য সময় থাকবে। এভারেজ মলিকুলার কাইনেটিক এনার্জি কিছুই না, 2-4টা ফর্মুলা, কোনটা কি একটু পড়ে টড়ে নিলে, হ্যাঁ, কোন প্যারামিটার গুলি কি, এগুলি ভালো ধারণা থাকলে, কনসেপ্ট এমন আহামরি কিছু নয়। চলে যাচ্ছি তারপর টপিকটা, এটা তো হয়তোবা নিয়েছো। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13, ইন এন এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর। ফিউশনটা কি, এবার একটু ফিউশন নিয়ে আলোচনা করি। আমার কাজ হচ্ছে আসলে আলোচনা করা, তোমাদের
আমি যেটা বলি যে তোমাদের আসলে বলে রেখেছি যে তোমরা রেডি থাকো, এই জানুয়ারি মাসে আমি একটা মক নিব তোমাদের 3টা পেপারের উপরে, 5, 6, 4, 5, 6। তো এই হিসেবে তোমরা মোটামুটি রেডি। তো এই হিসেবে তারপর আমি পিছনের জিনিসগুলো একটু রিপিট করি। ফিউশন হচ্ছে যে যখন দুইটা নিউক্লি অ্যাড হয় হাই টেম্পারেচার এবং প্রেসারের কারণে, এবং আরেকটা নিউক্লি প্রডিউস করে এবং প্রচুর এনার্জি বের হয়, একটা পার্টিকেলস মাঝে মাঝে বের হয়, এটাকে বলা হয় ফিউশন। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা দেখেছি ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই দুইটা আইসোটোপস ফিউশনের মধ্যে গিয়ে হাই টেম্পারেচার এবং প্রেসারে এরা হিলিয়াম নিউক্লি প্রডিউস করে। তো এই ব্যাপারটা এখানে দিয়েছে যে ম্যাগনেটিক ফিল্ডস আর ইউজড টু কনফাইন এ হট প্লাজমা। কনফাইন মানে হচ্ছে রেখে দেয়, জোর করে ধরে রাখে, রেস্ট্রিক্ট সামথিং ইন এ স্পেস। এটার মিনিংটা হচ্ছে কনফাইন। কনফাইনের মানে হচ্ছে ইন এ প্লেস অর স্পেস, এটা মানে হচ্ছে কনফাইন। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের কোশ্চেন। দিস ইজ টু সাস্টেইন এ কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। এভাবেই একটা কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হয়ে থাকে। এক্সপ্লেইন হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু সাস্টেইন। সাস্টেইন শব্দটা হচ্ছে মেইনটেইন। মেইনটেইন কন্ট্রোলড নিউক্লিয়ার ফিউশন। মেইনটেইন হতে পারে তোমার টিকে থাকা, এক্সিস্টিং, স্ট্রাগলিং, ফাইটিং, হ্যাঁ, এই জাতীয় চ্যালেঞ্জিং, ফেসিং দ্য চ্যালেঞ্জ, এই জাতীয় অ্যান্সার মানে মিনিং হচ্ছে সাস্টেইন। মেইনটেইন হতে পারে টিকে থাকা, স্ট্রাগলিং, এক্সিস্টিং, ট্রাইং টু এক্সিস্ট, হ্যাঁ, ম্যাচিং, এই এটার মিনিং হচ্ছে সাস্টেইন। এক্সপ্লেইন হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু মেইনটেইন এ কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশনে যেটা আমি বলেছি যে অনেক হাই টেম্পারেচার এবং প্রেসার লাগে, এবং এই হাই টেম্পারেচারটা কেমন হাই টেম্পারেচার, এটা আমাদের ধারণার বাইরের হাই টেম্পারেচার। যেমন সুইটেবল টেম্পারেচারটা পাওয়া যায় ফিউশনের জন্য সানের সারফেসে। সান একটা স্টার, সেই স্টারের সারফেসে যে কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই টেম্পারেচারে এটা হচ্ছে সুইটেবল। চিন্তা করা যায়, ওখানে এটা হচ্ছে সুইটেবল। কেন? কারণ এই যে আমি বললাম যে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম অ্যাড হয়। এই হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম দুইটাই হচ্ছে তোমার পজিটিভ নিউক্লি। যেহেতু নিউক্লি অ্যাড হয় পজিটিভ, ভিতরে প্রোটন থাকে, তো প্রোটন প্রোটন পজিটিভ পজিটিভ এরা কাছাকাছি আসতে চায় না, এরা এদের মধ্যে রিপালশন ফোর্স কাজ করে। তো এই রিপালশন ফোর্সকে ওভারকাম করার জন্য এই প্রচুর তোমার এই কাইনেটিক এনার্জি তৈরি করা দরকার পড়ে। তখন তাদেরকে কাইনেটিক এনার্জি প্রডিউস করলে জোরে এসে ধাক্কা খায়। এই কাইনেটিক এনার্জি প্রডিউস করার জন্য প্রচুর টেম্পারেচার প্রডিউস করা লাগে, এবং কলিশন রেট যাতে হায়ার হয় সেই জন্য তোমার এই যে হট প্লাজমা, ওই যে উপরে এখানে কোশ্চেনে দিয়েছে, দেখো কোশ্চেনের মধ্যে আছে হট প্লাজমা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনে। এই হট প্লাজমাটা হচ্ছে তোমার অত্যাধিক এই যে গরম, যে ডেন্সার এরিয়া, হ্যাঁ, এমন একটা এই অবস্থা তৈরি করা হয় গ্যাসের, সেটাকে বলা হচ্ছে হট প্লাজমা। এবং এটার ডেন্সিটি তোমার যত বেশি হবে, হট প্লাজমা মানে হচ্ছে অত্যাধিক গরম যে গ্যাসিয়াস এরিয়া, প্রচুর গ্যাস থাকে তো ভিতরে, সেটাকে বলা হচ্ছে হট প্লাজমা। এবং এটার ডেন্সিটি যত বেশি হবে, কলিশন রেট তত বেশি হবে। মনে করো দুইটা হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম একটা একটা যদি হয় একটা বিরাট জায়গার মধ্যে, তুমি যতই টেম্পারেচার বাড়াও তাদের মধ্যে কি কলিশন হবে? হবে না। দুইটার জায়গায় যদি 2 কোটি করে দাও তাহলে ডেন্সিটি বেড়ে গেল, কলিশন রেট, কলিশনের চান্স অনেক বেড়ে যাবে। এবং দেখা যাবে যে এই যে এইভাবে যখন বাড়বে তখন ফিউশনের চান্স বাড়বে। এবং কি হবে, যেই জায়গাটায় গরম বেশি, যেখানে বেশি গরম, ওই জায়গাগুলিতে যাতে এই নিউক্লিগুলি পৌঁছায় এটা করতে হবে, অথবা সব জায়গায় রিয়েক্টরের ভিতরে গরমটা
হিটটা যাতে লাগে সেই ব্যবস্থা করতে হবে। দুইটা জিনিস, আরেকবার বলছি যে যেইখানে রিয়েক্টরে আমরা হিটটা দিব, হয় পার্টিকলস গুলি নিউক্লি গুলি ওইখানে যাবে, অথবা নিউক্লি বা পার্টিকেল যেখানে থাকুক রিয়েক্টরের ভিতরে আমরা সব জায়গায় যাতে হিট পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা আমরা যাতে করতে পারি। আর তার সাথে হবে ম্যাগনেটিক ফিল্ডস। ম্যাগনেটিক ফিল্ডস কেন? ম্যাগনেটিক ফিল্ডস দেওয়া হবে ওই যে ছোটাছুটি করবে এটাকে আরো বেশি ফাস্ট করার জন্য ম্যাগনেটিক ফিল্ডস দেওয়া হবে। ম্যাগনেটিক ফিল্ডস দিলে এরা ম্যাগনেটিক ফিল্ড যখন এদের মুভমেন্টটা ম্যাগনেটিক ফিল্ডস এর ভিতর হয়, আমরা এর আগে পড়েছি না পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডস এর ভিতর দিয়ে যায় অ্যাক্সিলারেট করে, সো এরকম একটা অ্যাক্সিলারেশন ম্যাগনেটিক ফিল্ডস এর উপর একটা ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডস থেকে একটা ফোর্স থাকবে, এটা পার্টিকলসকে অ্যাক্সিলারেট করবে এবং এদের মধ্যে কলিশন বেশি হবে। এজন্য স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড দরকার। তো এই স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড মেনটেন করা ডিফিকাল্ট, এই হাই টেম্পারেচার মেনটেন করা ডিফিকাল্ট, এই প্লাজমার যে ডেনসিটি বাড়ানোটা ডিফিকাল্ট। প্লাজমার এই যেখানে থাকবে এই সব জায়গায় হাই টেম্পারেচার কনফার্ম করা ডিফিকাল্ট, এবং হাই টেম্পারেচার দিয়ে এই যে এদের মধ্যে যে রিপালশন ফোর্স এটাকে ওভারকাম করা ডিফিকাল্ট। এক্সপ্লেন হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু সাস্টেইন এ কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। এমন জিনিসটা বোঝাতে পারলাম, ডিটেল আলোচনা করেছি, অনেক সময় ধরে আলোচনা, প্রায় 4 মিনিট এটার উপরে আলোচনা করলাম। লেট আস রাইট। যারা এই যে ক্লাস করছে না তারা এই ডিসকাশনগুলি মিস করবে। আমি জানি যে অ্যানসার সবার কাছে আছে, অ্যানসার মনে রেখো, অ্যানসার স্টুডেন্টদের কাছে থাকা আর প্রিপারেশন হয়ে যাওয়া, বুঝে ফেলা, এটা দুই জিনিস। বোঝার জন্য এটা বারবার চর্চা করতে হবে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তুমি কি করবা, তোমার তো লেখা দরকার নাই, এই কোশ্চেনটা তুমি বাসায় নিজে নিজে বলবা, নিজে প্রশ্নটা করবা যে বলো দেখি যে এটা কিভাবে হয়, মেনটেন কেন। তুমি অন্য সময় তুমি আবার নিজেই নিজের অ্যান্সার দিবা। মনে করো তোমার সামনে স্টুডেন্টস বসে আছে, তুমি এটা স্টুডেন্টদেরকে বোঝাবা যে ভাই নিউক্লিয়ার কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন মেনটেন করা ডিফিকাল্ট এই কারণে, যেটা টেম্পারেচার অনেক হাই লাগে, এটার ওই যে হট প্লাজমা যেটা হচ্ছে গ্যাসের কন্ডিশন, এই কনসেন্ট্রেশন এখানে অনেক হাই ডেনসিটি হওয়া লাগে, এটা মেনটেন করা ডিফিকাল্ট। এবং সব জায়গায় টেম্পারেচার যাতে ঠিক মতো লাগে এটা কনফার্ম করা ডিফিকাল্ট। এবং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হইতে হবে যাতে এই এদের ছোটাছুটিটা বাড়ানো যায়। হ্যাঁ, তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রঙ্গার, এই অবস্থায় ম্যাগনেটিক ফিল্ড দেওয়াটা যতটুকু দরকার সেই পরিমাণে স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড মেনটেন করা, এটা মেনটেন করা ডিফিকাল্ট। সো এটসেট্রা এটসেট্রা, এগুলি ডিফিকাল্টের কারণে এটা আসলে ওভারঅল ডিফিকাল্ট। সো আমরা এভাবে লিখবো যে ভেরি হাই টেম্পারেচার required, AREQUIRE, required to overcome the repulsion force between the positive nuclei from which the fusion occurs. It is must to increase the density of the plasma so that the collision between the particles become easier, which is confirming temperature to all particles inside the reactor equally distributing is I'm to the point আছি, আমি ওই ডিফিকাল্ট শব্দটার আছি উপরে বসে আছি। why it is difficult, আমি ওটার উপরে বসে আছি। হ্যাঁ, very strong magnetic field is required to force the particles to move faster if
strong magnetic field to force the particles to move faster is difficult. নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের উপরে বিস্তারিত আলোচনা করলাম, এগুলি নোট করে রাখবা, কোশ্চেন পেপারের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমি রিকোয়েস্ট করি যেগুলি নোট করে রাখো, এগুলি ভুলে যাবা, বারবার ভুলে যাবা, এই কোশ্চেন পেপারের ভিতরেই থেকে যাবে, এটা যেন না হয়, এটা হইলে বিরাট সমস্যা। ফিউশন পড়েছি, ফিউশনের নিউক্লিয়ার ফিউশনের উপরে বিস্তারিত আলোচনা করেছি ক্লাসে, এগুলো বাসায় পড়বে। ফিউশন রিঅ্যাকশনস, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন দুইটাই আমরা পড়েছি, সাথে নিউক্লিয়ার বোমও পড়েছি। এটা মিলিয়নস অফ কেলভিন টেম্পারেচার লাগে, মিলিয়নস অফ কেলভিন টেম্পারেচার লাগে এটার কলিশন ঘটাইতে। বিরাট ব্যাপার, এটা তো চারটিখানি ব্যাপার না। দে রিপেল, they do not want to collide, হাই কাইনেটিক এনার্জি দরকার। এই প্যারাগ্রাফটা আছে পেজ নাম্বার 144 এ। নিউক্লিয়ার ফিউশন যদিও শুরু হয়েছে তোমার পেজ নাম্বার 143 থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যানসারের কাছাকাছি অ্যানসার আছে তোমার পেজ নাম্বার 144 এ। ফিশন এবং ফিউশন নামে একটা টপিক আছে। আমি যে টেক্সট বুক, শব্দ পাচ্ছ টেক্সট বুকে, আমি টেক্সট বুক উল্টাচ্ছি। আমি তোমাদের সাথে যখন কথা বলি আমার সামনে কিন্তু টেক্সট বুক থাকে, তোমরাও যখন আমার সামনে পড়বা, যে আমি যখন পেজ নাম্বার বলি চটপট করবা কি টেক্সট বুকটা বের করে ফেলার চেষ্টা করবা, তখন এইভাবে ক্লাসটা ক্লাসের মতো হওয়া চাই। এটা হচ্ছে পেজ নাম্বার 144। পেজ নাম্বারগুলি দিয়ে দিই কেন, যাতে তুমি ওই পেজটা অনেক মনোযোগ দিয়ে বাসায় আবার পড়ো, এই জন্য দিয়ে দিই। যে দেখো এই পেজটা থেকে কোশ্চেন বানিয়েছে, কত ইম্পর্টেন্ট তাহলে এই পেজটা। তোমার পড়াটাকে আমি ইন্সপায়ার করার জন্য এই কাজটা করি। একটা স্টুডেন্টও যদি আমার রুলসটা ফলো করে, তাহলে তো আমার এই সময় দেওয়াটা সার্থক। The graph shows how the mass per nucleon varies for a range of nuclei. কোশ্চেনটা পড়তে থাকো, আমি ফোনটা ধরি। রিড দ্য কোশ্চেন। কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলেছে the graph shows, মাইক্রোফোন অন করেছি, yes, the graph shows how the mass per nucleon varies for a range of nuclei. এই যে mass per nucleon y axis এ যত উপরের দিকে যাবে mass per nucleon y axis এ তত বাড়বে, আর যত রাইট সাইডে যাবে নিউক্লিয়ন নাম্বার তত বাড়বে। এবার দেখো, explain using the graph how a fusion process is able to release energy. How the fusion process using the graph বলেছে, কোনো কনফিউশন যেন আমাদের মধ্যে না থাকে, এজন্য বলেই দিয়েছে যে বাই গ্রাফটা কিন্তু ইউজ করবা। এখানে দেখো, এখানে দুই রকমের ডেটা দেখতে পাচ্ছি, এই সাইড একরকম, এই সাইড একরকম। এই সাইডে কি, এই সাইডে নিউক্লিয়ন নাম্বার, যে লেফট সাইডে নিউক্লিয়ন নাম্বার বেশি না কম? লেফট সাইডে নিউক্লিয়ন নাম্বার কম, লেফট সাইডে হচ্ছে লো নিউক্লিয়ন নাম্বার। এবং এদের ম্যাস কেমন? এদের ম্যাসও কম, লো নিউক্লিয়ন নাম্বার, ম্যাস পার নিউক্লিয়ন, এদের ম্যাসও কম। এদিকে দেখো, এদিকে নিউক্লিয়ন নাম্বার। আচ্ছা, নিউক্লিয়ন কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়ন? নিউক্লিয়ন বলে তোমার প্রোটন
এবং নিউট্রন এরা সবাই নিউক্লিয়ন। আবার বলছি, প্রোটন এবং নিউট্রন এদেরকে বলা হয় নিউক্লিয়ন। এখন সোডিয়ামের মনে করো যে 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে, তাহলে সোডিয়ামের 11টা প্রোটন মানে 11টা নিউক্লিয়ন আছে প্রোটন হিসেবে, 12টা নিউট্রন মানে হচ্ছে 12টা নিউক্লিয়ন আছে নিউট্রন হিসেবে। টোটাল নিউক্লিয়ন কয়টা? 23। আবার আবার খেয়াল করো, নিউক্লিয়ন stands for both proton and neutrons. Sodium has 11 protons and 12 neutrons. So its nucleon number is 23. এটাকে আবার কোনো টপিক মনে করো না, এটা হচ্ছে একটা এক্সট্রা জাস্ট ক্লাসের টাইমে ডিসকাস, যেটা আমি আলোচনাটা করি এই কারণে তোমরা অনেক কিছু পিছনে জিনিসগুলি ডিসকাস করে দিই সেটা। সোডিয়ামের নিউক্লিয়ন নাম্বার হচ্ছে 23। এবার নিউক্লিয়ন নাম্বার আমরা বুঝতে পারলাম, এই নিউক্লিয়ন নাম্বার হচ্ছে এইটা। এখানে কি দেয়া আছে? নিউক্লিয়ন নাম্বার যত উপরের দিকে ওঠে ম্যাস পার নিউক্লিয়ন এখানে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর এদিকে দেখো লেফট সাইডে কি অবস্থা, এদের নিউক্লিয়ন নাম্বার কম, তার মানে এদের ম্যাস নাম্বার কম। নিউক্লিয়ন নাম্বারকে আমরা ম্যাস নাম্বারও বলতে পারি। নিউক্লিয়ন নাম্বার ইজ অল নিউক্লিয়ন নাম্বার ম্যাস নাম্বার। তো এখানে দেখো এদের ম্যাস নাম্বার কম, এদের ম্যাস হচ্ছে কম। আবার এই যে ম্যাস যখন কমে যায়, ম্যাস যখন কমে তখন এনার্জি রিলিজ হয় বেশি, এবং ম্যাস কমে এই এনার্জি রিলিজ হয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যাস যখন কমে যায় তখন যে এনার্জি, আমরা যে ফর্মুলাটা মনে আছে, ফর্মুলাটা হচ্ছে যে E = mc²। এই ম্যাস যে কমে এনার্জি যখন রিলিজ হয়, সেই ডিক্রিজ ইন ম্যাস যতটুকু কমে যায় ততটুকু এনার্জি আসলে হারিয়ে যায়, ততটুকু এনার্জি লস্ট হয়, ততটুকু এনার্জি চলে যায়। এই জন্যই হচ্ছে একটা ম্যাসের কম ম্যাস পাওয়া যায়, ম্যাস ডিক্রিজ করে। আবার বলছি, ম্যাসটা ডিক্রিজ করে কম, E = mc² ফর্মুলা অনুযায়ী যে এনার্জি রিলিজ হয়। আর এই ম্যাস যেটা ডেল্টা এম ছিল ওইটাকে বলা হয় ম্যাস ডেফিসিট। যতটুকু ম্যাস পাওয়ার কথা ছিল ততটুকু ম্যাস পাওয়া যায় না, ম্যাসটা কমে যায়। এই ম্যাসটা কোথায় গিয়েছে? এই ম্যাসটা গিয়েছে এনার্জি রিলিজড আকারে বের হয়ে গিয়েছে ফিউশন প্রসেসে। এবার দেখো যে হাইড্রোজেনের ম্যাস দেখো পার নিউক্লিয়ন কত উপরে, তার মানে এখান থেকে খুব বেশি ফিউশন হয় নাই, কিন্তু এদের থেকে খুব বেশি ফিউশন হয়েছে। এখানে দেখো যেখানে নিউক্লিয়ন যাদের এখানে এদের নিউক্লিয়ন নাম্বার কম, কিন্তু এখান থেকে র্যাপিড এখানে কমেছে। মানে এই জোনটা এখানে হাইড্রোজেনের চাইতে ম্যাস এখানে কত কম, তাহলে এই যে ডিক্রিজ করলো ম্যাসটা, তো ডিক্রিজ তো করার কথা ছিল না, এখানে বাকি ম্যাসটা গেল কোথায়? they actually released in the form of energy। তাহলে এদের লো নিউক্লিয়ন নাম্বার এবং এখান থেকে এই পর্যন্ত কমে আসছে, এবং এখানে হচ্ছে ফিউশনটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, গ্রেটার ফিউশন রেট এদের মাধ্যমে। সো হাউ এ ফিউশন প্রসেস ইজ এবল টু রিলিজ এনার্জি, হাউ, এটা হচ্ছে যে ম্যাস যখন কমে, এই যে লো ম্যাস নিউক্লিয়ের জন্য ম্যাস পার নিউক্লিয়ন ডিক্রিজ করে। এই ম্যাসটা কেন ডিক্রিজ করে তারপরে আমরা লিখবো যে ম্যাসটা এনার্জি আকারে বের হয়। আবার বলছি, এই যে নিউক্লিয়ন নাম্বার এখানে কমে গিয়েছে, সেখানে ম্যাসটা এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাপিড ডিক্রিজ করেছে ফর সাম এলিমেন্টস। আমরা এভাবে লিখবো, ফর সাম এলিমেন্টস যেখানে নিউক্লিয়ন নাম্বার কম হয়, নিউক্লিয়ন নাম্বার ইজ লেস, ম্যাস ডিক্রিজেস র্যাপিডলি। যেমন হাইড্রোজেন থেকে হিলিয়ামে দেখো ম্যাসটা র্যাপিডলি ডিক্রিজ করেছে, এই জায়গাটা দেখো। তো আমি এটা লিখি প্রথমে যে ফর সাম এলিমেন্টস ইন দি গ্রাফ
mass decreases rapidly and they have low nucleon number. কিছুই আমি নিজে লিখি নাই, পুরোটাই গ্রাফ থেকে লিখেছি। যেখানে লো নিউক্লিয়ন নাম্বার, এই যে ম্যাস এখান থেকে এই পর্যন্ত ডিক্রিজ করেছে, র্যাপিড ডিক্রিজ। এই ম্যাস ডিক্রিজটা করলো কেন? এই ম্যাসটা ফিউশনের এনার্জি হিসেবে রিলিজড হয়েছে, এটা লিখে দিব, কাজ শেষ। তার মানে এই অংশটা আমার এখানে রাইটিং এ উঠে আসছেই না। This decrease in mass is released as energy in fusion process. এবং আজকের লাস্ট কোশ্চেন, এক্সপ্লেন ইউজিং দ্য গ্রাফ a limitation of the elements suitable for fusion. Limitation to the elements suitable for fusion. লিমিটেশন কি? এফির দিকে তাকিয়ে দেখো, এফির একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে স্মলেস্ট ম্যাস পার নিউক্লিয়ন। স্মলেস্ট ম্যাস পার নিউক্লিয়ন। এবং এফির চাইতে যারা স্মলার নিউক্লিয়ন নাম্বারে, এফির চাইতে যারা স্মলার, তারাই শুধু এই জোনটাই শুধু সুইটেবল। এই জোনটা, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এই গ্রাফের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। এদের উপরেও কিছুটা ম্যাস বেড়ে গিয়েছে, এই সাইডে রাইট সাইডেও উপরে উঠেছে, লেফট সাইডেও উপরে উঠেছে গ্রাফটা, এই সাইডটা শুধু বসে গিয়েছে। তাহলে এফি দিয়ে কাজ হবে না, এর রাইট সাইড দিয়ে কিছু কাজ হবে, লেফট সাইড দিয়ে বেশি কাজ হবে, ম্যাস পার নিউক্লিয়ন বেশি। তাহলে এক্সপ্লেন ইউজিং দ্য গ্রাফ লিমিটেশন to the elements suitable for limitation to the elements. এটা হচ্ছে লিমিটেশন, যে এদেরকে দিয়েই শুধু ব্যবহার করা যায়, ফিউশনটা ভালো হয়, এদেরকে দিয়ে ভালো হয় না, এফি এবং তার রাইট সাইডে গুলো দিয়ে ভালো হয় না, এটা হচ্ছে লিমিটেশন। ইউজিং দ্য গ্রাফ দেখো যে elements present in the left side of Fe have greater mass per nucleon and are suitable for fusion rather than Fe and its right side elements. এটা হচ্ছে লিমিটেশন। বুঝাতে পারলাম কিনা? Elements present in left side of Fe have greater mass per nucleon and are suitable for fusion. এখানে আরেকটা ইনফরমেশন, and are suitable for fusion to release energy. রাইটিং গুলো একটু ডিটেল, তাই না? একটু সাজানো গোছানো না লিখলে তোমরাও বুঝতে পারবে না, এক্সামিনারও বুঝতে পারবে না। Suitable for fusion to release energy rather than Fe and its right side elements. Right side elements এর কি হয়? Because এখানে আরো অ্যাড করে দেই, because যদিও বড় হয়ে যাচ্ছে, because right side elements have low mass per nucleon. তোমাদের মধ্যে ক্লাস আছে, যারা স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, আর সবাইকে থ্যাংক ইউ। Assalamualaikum sir. Waalaikumsalam.